স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। অনেক ধন্যবাদ এবং স্বাগত। একাত্তর জার্নালে সময় দিয়েছেন এত রাতে। এবং দর্শক, পর্যায়ক্রমে আলোচনায় নানা রকম খবরের জন্য আমাদের সাথে অন্যান্য অতিথিরাও কিন্তু যুক্ত হন। কামরুজ্জামান রতন, মাননীয় এমপি এবং একই সাথে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, এবং একই সাথে যুক্ত হয়েছেন এরই মধ্যে ডক্টর শিব্বির আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ আমাদের সাথে এত রাতে সময় দিয়েছেন একাত্তর জার্নালে। আলোচনায় নিশ্চয়ই আমরা শুরু করবো আপনাদের সাথে। জহিরুল আলম, আপনাকে দিয়ে একটু শুরু করি। সেটি হচ্ছে, হয়তো এখন আমরা পোর্টালগুলোতে সর্বশেষ খবরগুলো দেখি, কিন্তু দিনভর আমরা জানি যে সকালের দিকে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু অঙ্গ সংগঠনের, দলীয় অঙ্গ সংগঠনের নেতাদের সাথে একটি সভায় ছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে নির্বাচনের আগে যেই ইশতেহারগুলো দিয়েছিল বিএনপির পক্ষ থেকে সেগুলো বাস্তবায়ন করা হবে। এবং বলা হচ্ছে যে তিনি বলেছেন যে ইশতেহার এখন শুধু বিএনপি না, এটা মানুষের ইশতেহার, সেটি বাস্তবায়ন করতে চান। এরই মধ্যে আবার বিরোধী দলের নেতা তিনি আবার এয়ারপোর্টে যখন জাপান এবং থাইল্যান্ড সফর শেষে এসেছেন, তখন তিনি আবার বলছেন যে বর্তমান সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে মনোযোগ নেই, এরকম নানা মন্তব্য করেছেন। দুই পক্ষের বক্তব্যটা আপনি কেমন করে দেখছেন? প্রথম কথা হলো যে অনারেবল প্রাইম মিনিস্টার শুরু থেকেই কিন্তু বলে আসছিলেন, ঢাকায় যখন উনি নামেন তখন উনি মানুষকে জানান দিয়েছেন যে তার একটা পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনাকে কেন্দ্র করে উনি ইলেকশনে যে ক্যাম্পেইন করেছেন সেখানে অনেক বিষয়ে উনি কথা বলেছেন এবং এটা তো উনি পরিষ্কার করেছেন যে যেই কাজটি উনি করতে পারবেন শুধু সেটুকুই, ওনার ভাষা কিন্তু জবান দেওয়া, এই জবান যেটা উনি করতে পারবেন, যেটা ওনার কাছে ফিজিবল মনে হয়েছে সেই বিষয়গুলোতে উনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন এবং ওই প্রতিশ্রুতির আলোকে কিন্তু বিএনপি একটা ইলেকশন ম্যানিফেস্টো করেছে। নির্বাচনে জেতার পরে উনি বলেছেন যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদের প্রধানমন্ত্রী, যারা ভোট দেয়নি তাদেরও প্রধানমন্ত্রী। কাজেই ঠিকই বলেছেন যে এখন বিএনপির যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোটা আসলে একটা জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। আমরা কিন্তু মানে সময় যতটা গেছে এই পর্যন্ত তাতে তার গুডউইলের একটা ভালো রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু শুধু সমালোচনার খাতিরে সমালোচনা করার প্রয়োজন নাই। উনি যে মানে তার যে কর্মস্পৃহা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের যে ইন্টারনাল যে আর্জ, যে তাগিদ, সেটা কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে। এখন ওনার মধ্যেই শুধু রিফ্লেক্টেড হলে হবে না, ওনার পুরো একটা টিম আছে, সবাইকে নিয়ে উনি কাজগুলো করতে চাচ্ছেন। আমাদেরকে কিন্তু সময় দিতে হবে, কিন্তু বাই দিস টাইম উনি যেই কাজগুলো সূচনা করেছেন সেগুলো কিন্তু রিমার্কেবল এবং সেগুলো মোটামুটি প্রশংসাও করিয়েছে। ফ্যামিলি কার্ডের কথা বলা যায়, কিংবা উনি খাল খননের উপরে জোর দিয়েছেন, এগুলো ওনার একটা প্রতিশ্রুতি এবং পর্যায়ক্রমে উনি আরও কিছু কর্মসূচি বাস্তবায়ন করবেন। কিন্তু আমি মনে করি যে যেই সময় পেরিয়েছে এই সময়ের মধ্যে হয়তো এটুকু বলা যায় যে মর্নিং শোজ দ্য ডে, কিন্তু এটা ধারাবাহিকতা রক্ষা, এটা কনসিস্টেন্সি রাখা এবং তার টিমের অন্য সদস্যদের পারফরমেন্স এবং তাদের যে কমিটমেন্ট এবং তাদের যে চিন্তা, সেগুলো যদি যুক্ত করা যায় তাহলে হয়তো আমার মনে হয় যে অ্যাটলিস্ট মানে 6 মাস না গেলে তো মানে কনক্লুসিভ কিছু বলা মুশকিল। তবে উনি এটা বলেছেন যে 80% অফ হিজ ইলেকট্রাল কমিটমেন্ট এটা সরকারে আসার 2 বছরের মধ্যে উনি চেষ্টা করবেন সেগুলোকে মোটামুটি ফুলফিল করার জন্য। আমরা আস্থা রাখতে চাই, আমরা সময় দিতে চাই এবং আমরা বিশ্বাস করি যে যেই টার্বুলেন্সের মধ্য দিয়ে বাংলাদেশ গেছে সেখান থেকে একটা উত্তরণের পথে সবার একটা কমিটমেন্ট আছে এবং সেটা আপনি বিরোধী দলে যে কমেন্টটা করেছেন, আসলে এখানেও কিন্তু একটা গতানুগতিক রাজনীতির একটা ছোঁয়া দেখা যাচ্ছে। ডেফিনেটলি বিরোধী দল সমালোচনা করবে এবং সরকারকে চাপে রাখবে। তারা সেই প্রতিশ্রুতিও দিয়েছেন, পার্লামেন্টে বলেছেন যে তারা গঠনমূলক সমালোচনা করবেন। হ্যাঁ, আপনার রাজনীতি করা হচ্ছে, রাজনীতি তো আমাদের বেসিক, রাজনীতি কেন আসছে? রাজনীতি হচ্ছে যে আমাদের মনোজগতে একটা পরিবর্তন আনতে হবে, এটাই তো রাজনীতি। যে আপনি দিনের সূচনা করবেন 9টার সময়, একটা কালচারাল পরিবর্তন। উনি কিন্তু পার্লামেন্টে গিয়ে সচিবালয়ে পৌঁছে কিন্তু সবাইকে এই বাধ্যবাধকতার মধ্যে ফেলছেন যে না, আমাদের
কাজের সংস্কৃতিতে ঢুকতে হবে, আমাদের কথা সংস্কৃতি নয়। তো এটাও তো একটা রাজনীতি। সুতরাং এই রাজনীতির মাধ্যমে নিশ্চয়ই বিরোধী দল কনসার্ন থাকবেন ল অ্যান্ড অর্ডার নিয়ে, বিরোধী দল থাকবেন আমাদের কারাপশন ইস্যুতে, বিরোধী দল থাকবেন আমাদের শিক্ষা ব্যবস্থা, বিরোধী দল থাকবেন আমাদের স্বাস্থ্য খাতের সংকট নিয়ে, আমাদের জনজীবনের সংকট নিয়ে, ইকোনমিক প্রবলেম নিয়ে। অবশ্যই সরকারকে সেগুলোকে, কনসার্নগুলোকে বিবেচনায় নিতে হবে। অপোজিশন যে কথাটি বলছে এটাকে উড়িয়ে দেওয়া যাবে না, কারণ সরকার যেখানে যেখানে ভুলভ্রান্তিগুলো করবে অপোজিশনের দায়িত্ব হচ্ছে সেগুলো ধরিয়ে দেওয়া, আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলো ধরিয়ে দেওয়া। আমি মনে করি সো ফার সো গুড যে তারা যেভাবে সূচনা করেছেন, বাট ডেলিভারি কি, এটার মানে কি আউটপুটটা কি, সেটার জন্য একটু সময় আমাদের দিতে হবে, সেটার জন্য সময় দিতে হবে। ডক্টর শিব্বির আহমেদ, আমরা একটু আপনার কাছে যদি আসতে চাই, এই যে বিরোধী দল সময় দেওয়ার ক্ষেত্রে আমরা বরাবরই দেখি তারা খুব তাৎক্ষণিকই কোনো কিছুর ফলাফল আসলে চান। সেখানে কিন্তু বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মাত্র 2 মাসের সরকার এখন কাজ শুরু করেছে দেশকে নতুন করে গড়ে তোলবার, কিন্তু সেখানে বারবারই বিরোধী পক্ষের এক ধরনের আস্থাহীনতার জায়গা সামনে চলে আসে। সেটি আপনার কাছে কেন মনে হয় যে আমরা কি সময় দিতে চাচ্ছি না, নাকি আমরা আসলে আমাদের যেই সিদ্ধান্ত, অর্থাৎ বিরোধী দল যেভাবে চাচ্ছে সেটি আগে সবার আগে বাস্তবায়িত হোক? আপনাকে, আমার সহ-আলোচকদেরকে ধন্যবাদ। আমি মনে করি বিরোধী দল তো সমালোচনা করতেই হবে। সরকারকে সমালোচনা করার মাধ্যমেই আমি মনে করি দেশের এবং সরকারের দুজনেরই কল্যাণ হবে। সরকারও সঠিক পথে থাকবে বা যেই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া দরকার আছে সেই জায়গাগুলোতে গুরুত্ব দেবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বয়স 3 মাসও হয়নি, সো ডেফিনেটলি সরকারকে সেভাবে ক্রিটিক করাটার সময় এখনো আসেনি, কিন্তু যে জায়গাগুলোতে দুর্বলতা আছে সেগুলো আবার ধরিয়ে না দিলে বা সমালোচনা না করলেও আমি মনে করি সেটা বিরোধী দলের দায়িত্ব পালন হবে না সঠিকভাবে। সরকারের নানান ভালো ইমেজ তৈরির প্রচেষ্টা আছে। এট দ্য সেম টাইম আইন শৃঙ্খলার কথা যদি আমরা বলি, এটা সত্য যে আইন শৃঙ্খলায় আসলে আমাদের তেমন কোনো উন্নতি হয়নি, বরং কিছু কিছু ক্ষেত্রে অবনতি দেখা যাচ্ছে। আমরা সাম্প্রতিক রিপোর্টগুলো যদি দেখি, যেমন যুগান্তরের 22 এপ্রিলের একটা রিপোর্টে দেখা গেছে যে 3 মাসে সারা দেশে 854 ও ঢাকায় 107 হত্যাকাণ্ড। এটা পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে যুগান্তর নিউজ করেছে। তো এটা কিন্তু একটা মেসিভ ব্যাপার, এতগুলো হত্যাকাণ্ড ঘটছে এবং আমরা প্রতিদিনই নিউজ পাচ্ছি খুলনায়, ঢাকায়, গাজীপুরে এখানে সেখানে হত্যা করা হচ্ছে। এবং রাজধানীতে সরাসরি যে প্যাটার্নটা দেখা যাচ্ছে যে একজন মানুষকে মোটরসাইকেলে করে এসে হত্যা করে চলে গেল। ওসমান হাদির ঘটনাটাও এরকমই ছিল। রিসেন্টলি নিউ মার্কেটের সামনে একজন শীর্ষ সন্ত্রাসী এভাবে ঘুমিয়েছে। আমি বলছি প্যাটার্নটার কথা বলছি আর কি, মানে এই ধরনের প্যাটার্ন হচ্ছে। আমি বলি না যে সরকার আমলে হয়েছে, এটা তো নির্বাচনের অনেক আগে। তো আমি বলছি মানে এই প্যাটার্নটার কথা আর কি, যে ঢাকায় এই ধরনের প্যাটার্নে খুন হচ্ছে। তো এই যে আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অনেকটা অবনতির দিকে, এবং এখানে আসলে সরকারের পক্ষ থেকে জোরালো ভূমিকা দেখা যাচ্ছে না, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপনি বলছেন যে কোনো ধরনের জোরালো ভূমিকা দেখা যাচ্ছে না, এটার উত্তর আমরা নেব। একই সাথে আপনার কাছে একটি প্রশ্ন আমি রেখে যেতে চাই, সেটা হচ্ছে নিশ্চয়ই আপনার মনে আছে 2 দিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রশাসনের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখন হচ্ছে সেনাবাহিনীকে মাঠে না রেখে এখন হচ্ছে পুলিশই আর কি সকল কাজ করবে, সেনাবাহিনীকে তুলে নেওয়া হবে, তার নিজস্ব ব্যারাকে ফিরিয়ে দেওয়া হবে। সেই জায়গায় আপনারা মনে করেন কিনা? কারণ স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে পুলিশের জনবল, মনোবল এগুলো সব ফিরে এসছে বলে বর্তমান সরকার মনে করে, এবং পুলিশ বাহিনী দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে। সেই জায়গায় আপনারা আস্থা রাখতে পারেন কিনা? নিশ্চয়ই এই উত্তরটি আমরা নেব। আমাদের বিরতির সময় হয়ে গেছে, তবে কামরুজ্জামান রতনের কাছে আসলে আসতেই চাই এই প্রসঙ্গে, যে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারগুলো যেভাবে একে একে বাস্তবায়ন করছেন, এবং তিনি বলেছেন জনগণেরই এখন হচ্ছে সাধারণ মানুষের ইশতেহার, আসলে এটি আর এককভাবে সরকারের নয়। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয়, বিরোধী দল যেভাবে সমালোচনা করছে ফ্যামিলি কার্ড নিয়ে, কৃষক কার্ড নিয়ে, খাল খনন নিয়ে, সেখানে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সামনে নিয়ে আসে, সরকার সেখানে কতটুকু আসলে মনোযোগ দিচ্ছে? আসলে যখন মানুষ কাজের মধ্যে থাকে তখন সে কাজেরই চিন্তা করে, আর যার কাজটা সরকারিভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, তখন কোনো কাজের দায়িত্বের মধ্যে সে থাকে না, তখন তাকে সমালোচনা বা ছিদ্র অন্বেষণ বা ছায়া সরকারের মধ্যে দিয়ে যেটা করা দরকার সেটা বিরোধী দল করছে। রাজনীতিতে
এটা তো একটা গণতন্ত্রের সৌন্দর্য যে সরকারি দল তার কাজ, তার কাজের চিন্তা এবং তার যে ম্যানিফেস্টোতে যা যা করার চিন্তা করেছেন, তো এগুলো তো করার মধ্যে সরকার কাজ করে যাবে। তো সেই কাজগুলো যদি করেই যায়, তো এই কাজের সফলতার পরে 5 বছর যখন আবার ইলেকশন হবে, স্বাভাবিক কারণে এই দলটাই পরবর্তীতে সরকারে আসবে, এই ধরনের চিন্তা যখন বিরোধী দলের মাথায় থাকে, তখন তো তারা সেই সমালোচনা করাটা এটা কোনো অপরাধ না, এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। আমরা চাবো যে শুধুমাত্র আপনি বিরোধিতা করলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতা আসছেন, তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় এসে জহির ভাই যা বলছিলেন, আপনি দেখেন উনি তো মনে প্রাণে সাধারণ একজন সাংবাদিক মানুষ, উনি কোনো দল করে না, কিন্তু ওনার দৃষ্টিভঙ্গি থেকে যে গভর্নমেন্টকে সময় দিতে হবে। 3 মাস যথেষ্ট সময় নয়। 3 মাস উনি যে বলেছেন যে আমার চেষ্টা, আমার উদ্যোগগুলো এবং আমার কর্ম চেষ্টা, এটা সততার সহিত যে টিমটা উনি সারা দেশে যেভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু কেন আসলে বিরোধী দল আস্থা রাখতে পারছে না? তারা যেভাবে চাচ্ছে সেভাবে সরকার তাদের নানা ধরনের যে বিষয়গুলো, বিশেষ করে জুলাই সনদ, গণভোট, এগুলো নিয়ে তারা যা বারবার কথা বলছে, সেখানে তারা বারবারই আস্থাহীনতার জায়গাটা দেখছে। আমরা ফিরবো আপনার কাছে, তবে বিরতির পর। জহিরুল আলম, আপনাকে দিয়ে যদি একটু আলোচনা শুরু করি। এই যে এখনো মানে সরকারের যদিও কম সময়, তারপরেও বিরোধী দলের পক্ষ থেকে একটা আস্থাহীনতার জায়গা, আমরা হয়তো রাজনীতির জন্য বক্তব্য হলেও, কিন্তু যখন একটি কথা বারবারই প্রচারিত হয়, বারবারই বিভিন্ন সময় নানা পক্ষ থেকে আসে, তখন কিন্তু সাধারণ মানুষের ভিতরেও বিষয়টা আসলে কাজ করে এবং তারাও মনে করে যে হ্যাঁ, সরকার বোধহয় ঠিক মতো কাজ করছে না, বা যে কথা ছিল সে কথা রাখছে না। আপনার কাছে কি মনে হয় যে এখন কি আসলে সেই সংকটের মতো কোনো অবস্থা কি আপনি দেখেন যে সরকারের প্রতি আস্থা রাখা যাবে না? না, আসলে সংকটটা তো একটা মনের ভেতরে সংকট। সেটা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তী সরকারের সময় প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, এই সময়ে এই রাজনৈতিক দলগুলো উচ্চাভিলাষী হয়ে উঠেছে যে বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে বা জুলাই অভ্যুত্থানের পরে আমরা এমন একটা দেশ রচনা করব যেখানে সব কিছু অতঃপর সুখে শান্তিতে বসবাস করতে রাখবো, সব প্রবলেম ফিক্স হয়ে যাবে। কিন্তু এই দেশের সংকট, রাতারাতি সব সংকটের উত্তরণ ঘটানো কিন্তু একটা বাস্তবসম্মত মানে আশা নয়। সেই জায়গা থেকে কিন্তু তারা একটু বিচ্যুত। ধরেন ঐক্যমত্য কমিশন অনেকগুলো সমাধান দিয়েছে এবং এটাকে আগামী 50 বছরের জন্য একটা ম্যাগনা কার্টা করে দিয়েছে। সেটা যদি অনুসরণ করেন তাহলে বাংলাদেশে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু আসলে তো আমাদের যে ডিভাইসিভ পলিটিক্স, এই ডিভাইসিভ পলিটিক্সের তো কোনো সমাধান হয়নি। সুতরাং ওইখানে শুধু কাগজে কলমে সিগনেচার করে তারপরে একটা নির্বাচন করার পরে আমরা ওই রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়ে যাচ্ছে, এটা আমার মনে হয় যে টু অ্যাম্বিশাস। এখন ওই জায়গার মধ্যে কিন্তু আমাদের বিরোধী দল আটকে আছে। পার্লামেন্টে ডে 1 থেকে তারা যা যা আশা করেছিল, সেই আশার সূত্র ধরেই তারা ক্রমাগতভাবে ওই বিষয়গুলোকে চাপ দিয়ে যাচ্ছে এবং তারা অপেক্ষা করছে যে সরকারকে বেকায়দায় ফেলানো যাবে এবং তারা তাদের দাবিগুলো রিয়ালাইজ করতে পারবে, বা যেই প্রতিশ্রুতিগুলো তারা একমত হয়েছিলেন সেগুলো তারা রিয়ালাইজ করতে পারবেন। অবশ্যই তাদের চেষ্টা তারা অব্যাহত রাখবেন এবং তাদের রাজনীতিও এটা। কিন্তু কথা হচ্ছে যে যদি আপনি প্র্যাগমেটিক না হন, আপনি যদি বাস্তবতার উপর না দাঁড়ান, তাহলেই কিন্তু মানে এই সংকট কিন্তু আরও বাড়বে কিন্তু আগামী দিনগুলোতে। এবং সেই সংকট শুধু সরকারের জন্য না, এটা দেশের মানুষের জন্য। যেটা পার্লামেন্টের এই কনক্লুডিং সেশনে প্রাইম মিনিস্টার বলেছেন, অনারেবল প্রাইম মিনিস্টার বলেছেন যে আমরা যদি ব্যর্থ হই তাহলে সারা দেশ ব্যর্থ হয়ে যাবে, দেশের জনগণ ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি রেসপন্সিবিলিটি নট লাই উইথ অনলি দ্য গভর্নমেন্ট, ইট লাইজ উইথ দ্য অপোজিশন অ্যাজ ওয়েল। তারা যদি আপনার রেসপন্সিবল ভূমিকা পালন না করে, তারা যদি ক্যাওসের মধ্যে থাকে, মেসি পলিটিক্স করতে থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা যে উত্তরণ, আমরা যে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে পার হয়ে এসেছি, যেটাকে ফ্যাসিজম বলছে, সেখান থেকে তাহলে নতুন দিনটা কোথায় শুরু হলো? নতুন দিন হচ্ছে কর্মে, চিন্তায়, মননে এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থায় ক্রমাগত সংস্কারের মাধ্যমে। তো সুতরাং আমার মনে হয় যে ওভারনাইট যে আশাগুলো করা হচ্ছে, এটা একটু উচ্চাভিলাষী। এই জায়গায় যদি একটু তারা রেস্ট্রেইন ধরেন, কিছুটা আলোচনা, কিছুটা ছাড় দেওয়া এবং অ্যাট দ্য সেম টাইম তাদের বিষয়গুলোকে নেগোসিয়েশনে যাওয়া। দেখেন যে সরকার হয়তো কিছু কিছু জায়গায় তাদেরকে ডাকছে, হয়তো কৌশলগত, মানে বিএনপি বা তার মিত্ররা ক্ষমতায় আসার পরে ডেফিনেটলি তারা তো কিছু জিনিস তো তারা পরিষ্কার করেছে যেটা কৌশলগত। আপনি ধরেন যে রাজনীতিতে কৌশল আছে, যেমন সরকারের আছে, অপোজিশনের কৌশল থাকবে। কিন্তু আমার কথা হলো যে মানে রিমেইনিং ইন এ ভেরি ফাইন লাইন অথবা টাইট রোপ। আমি একজন জার্নালিস্ট হিসেবে বলতে পারি যে সবাইকে কিছু না কিছু কনসেশন দিতে হবে, কিছু না কিছু ছাড় দিতে হবে, ইন অর্ডার টু হ্যাভ স্টেবিলিটি, ইন অর্ডার টু হ্যাভ ইকোনমিক প্রসপ্যারিটি, ডেভেলপমেন্ট, ডিসিপ্লিন,
এই জায়গাগুলোতে আমার মনে হয় যে কাজ করার সুযোগ আছে। বাংলাদেশ যেখানে গেছে সেখানে কর্মসংস্কৃতি থেকে শুরু করে উন্নয়নের ক্ষেত্রে, আপনার আইন শৃঙ্খলার ক্ষেত্রে বলেন, ওভারঅল গ্লোবাল সিনারিওর ক্ষেত্রে বলেন, সব দিক থেকে আমরা বেকায়দায় আছি। কিন্তু এই বেকায়দা সিচুয়েশনে রাজনীতিকে মানে একটু বাস্তবসম্মত রাজনীতি করতে হবে। প্রতিদিন একই যদি আপনি বয়ান নিয়ে আলাপ করেন তাহলে তো আমরা স্টেপ ফরওয়ার্ড করতে পারবো না। আমি পার্সোনালি এই জিনিসটা ফিল করি যে একই বয়ান, সেই একই জুলাই সনদ নিয়ে যদি আপনি প্রত্যেক দিন কথা বলেন, আপনি সরকারকে চাপে ফেলেন, আপনি আলোচনায় বসেন, আপনি তাকে রিমাইন্ড করতে থাকেন কন্টিনিউয়াসলি অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। দেখেন এখন এই যদি মনে করেন যে না, আমাদের সরকারকে মানে বাধ্য না করা পর্যন্ত, এখন সেটা তো আগের দিনে গেছে এবং ওই রাজনীতি ছিল, কিছু না হলে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসা, বয়কটের সংস্কৃতি ছিল আমাদের। আমরা পার্লামেন্টকে মানে গণতান্ত্রিক চর্চার মধ্যে তো ঢুকিনি কখনো। আমরা এই গণতান্ত্রিক চর্চার মধ্যে আমাদের ঢুকে আমার মনে হয় যে একটা ক্রমাগত প্র্যাকটিসের মধ্য দিয়ে এটা অবশ্যই বিএনপিকে আপনার অ্যাকাউন্টেবল করতে হবে। যেখানে যেখানে জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতিগুলো আছে তারা আসলে কতটা সেটা পূরণ করে, এই সব কিছুকে একটা কম্বাইন্ড প্যাকেজের মধ্যে চিন্তা করে যদি অপোজিশন রাজনীতি করে, আমি মনে করি যে এটা উইন উইন হবে। অপোজিশনের জন্য উইন উইন হবে, বা সরকারের জন্য উইন উইন হবে। অবশ্যই। ডক্টর শিবির আহমেদ, এরই মধ্যে আমরা একটু দেখছিলাম গণমাধ্যমে যে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলছেন যে সরকার গণভোটের রায় এবং জনগণের মতামতকে উপেক্ষা করে বৈষম্যমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। সরকার তো বলেছে জুলাই সনদ এবং গণভোটের রায় তারা বাস্তবায়ন করবে, তাদের উপর আস্থা রাখতে। একই সাথে বৈষম্যমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা বলতে আসলে কি বুঝাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু জহির ভাইয়ের বিরোধী দলের সমালোচনাকে একটু ক্রিটিক করি, যে জহির ভাই বিরোধী দলকে যেভাবে সমালোচনা করছেন আমার কাছে কিছুটা এটা ব্ল্যাঙ্কেট সমালোচনা মনে হচ্ছে, এই অর্থে যে তারা রেসপন্সিবল আচরণ করছে না বলে উনি মনে করছেন। আমরা যদি সংসদের প্রথম অধিবেশন খেয়াল করি, দেখবেন যে সংসদের স্পিকার বলেছেন যে এটা বাংলাদেশের প্রথম কোন সংসদ যেখানে উনি এত রেসপন্সিবল বিরোধী দলকে পেয়েছেন। কারণ অতীতে বিরোধী দল সংসদেই থাকতো না, বয়কট করতো, 90 দিন যখন পূরণ হবে তখন আসতো। এবারেই প্রথম বাংলাদেশে একটা সংসদ যেখানে বিরোধী দল এবং সরকার দল রেসপন্সিবল আচরণ করছেন একে অপরের প্রতি, এবং সরকারের ক্রিটিক করছেন, সংসদ ছেড়ে যাচ্ছেন না, ওখানে আলাপ আলোচনা করছেন, বাইরেও আলাপ আলোচনা করছেন। ইভেন সরকারি দলের সংসদদের মধ্যেও কেউ কেউ, যেমন লক্ষ্মীপুরের একজন সাংসদও বলেছেন যে এরকম বিরোধী দল ওনারা আগে পাননি, যেখানে বিরোধী দলীয় নেতা সহনশীল আচরণ করছেন এবং গঠনমূলক সমালোচনা করছেন। এবং সরকার দল বিরোধী দল মিলে যেমন এই তেলের ইস্যুজ নিয়ে একটা কমিটি করেছেন, সেখানে তারা কন্ট্রিবিউট করছেন। এবং বিরোধী দল বারংবার এটা কিন্তু সংসদে বলছেন যে আমরা গঠনমূলক সমালোচনা করতে চাই এবং সরকারকে সহযোগিতা করতে চাই নানানভাবে। তো এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা এত ভালো সংসদ দেখতে পাচ্ছি এবং ভালো একটা বিরোধী দল পেয়েছি। ইতিপূর্বে এ ধরনের আচরণ বিরোধী দল থেকে কখনো আসলে দেখা যায়নি, যারাই বিরোধী দলে ছিল, এটা সরকারি দলও স্বীকার করছে। আর দ্বিতীয়ত যেটা বলছি যে সরকারের প্রতি কিছুটা অনাস্থা, এবং যে বিষয়গুলো জামাতের সেক্রেটারি জেনারেল বললেন যে কিছু বিষয় নিয়ে তো সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়েছে, যেমন গণভোট না মানা নিয়ে, গণভোটে সরকার আগে হ্যাঁ বলছে, এখন মানছেন না, এটা নিয়ে একটা অনাস্থা বিরোধী দলগুলোর মধ্যে, জামাত এনসিপির মধ্যে তৈরি হয়েছে। তারপরে সংবিধান সংস্কার পরিষদ করবা আবার শপথ না নেওয়া, সেটা নিয়ে একটা সমালোচনা বা বিতর্ক, অনাস্থা তৈরি হয়েছে। সরকার শুরুতে বলছিল যে আমরা নিব, পরবর্তীতে নিব, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আর হবে না। তো এ ধরনের নানান ইস্যুস নিয়ে, তো সংস্কার ইস্যুস নিয়ে, গণভোট নিয়ে, হবে না মানে যেমন সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেয়ার কথা, যেমন বিরোধী দল দুটো শপথ নিল, সরকার দল একটা শপথ নিল এবং বলছিল আমরা পরবর্তীতে নিব, কিন্তু সেটার আর কোনো লক্ষণ আপাতত আমি দেখছি না যে সরকার দলের সংসদ সদস্যরা সেই শপথ নিবেন। বা গণভোটের রায় নিয়েও এক ধরনের কিন্তু ধূম্রজাল তৈরি হয়েছে, যদিও বিএনপি বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করবে। জুলাই সনদ নিয়ে বিরোধী দলের এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নাহিদ ইসলাম এবং আখতার হোসেন বলেছেন যে একটা নোট পরবর্তীতে অ্যাড করা হয়েছে, এটা নিয়ে তাদের বিভিন্ন দ্বিমত বিতর্ক আছে। তো এটা নিয়ে আমার কাছে মনে হয় যেটা বলছেন যে জামাতের সেক্রেটারি জেনারেল যে সরকার ব্যাক পাস খেলছে, এটার একটা কারণ হতে পারে যে যেমন বিএনপির যে 31 দফা কর্মসূচি, এই 31 দফা সংস্কার কর্মসূচি ছিল, সেখানে কিন্তু প্রথম দফাই ছিল যে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। কিন্তু এখন আবার বিএনপি পাওয়ারে এসে যেমন সালাউদ্দিন সাহেব বলছেন সংবিধান তো সংস্কার হয় না। তো এই ধরনের একটু
দুরকম কথা মনে হচ্ছে আর কি, যে নির্বাচনের আগে একরকম কথা বলেছে, নির্বাচনের পরে আরেক রকম কথা বলছেন। এটা বিরোধী দলের মধ্যে অনাস্থা তৈরি করছে, বিশেষ করে গণভোট বাস্তবায়ন এবং সংস্কার ইস্যুতে। আমার মনে হয় এটা লেজিট সমালোচনা, তাদের সমালোচনা করা উচিত। এর বাইরে সরকারের অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বা যেগুলো নিয়ে সমালোচনা আছে সেগুলো নিয়ে সরকারের বিরোধী দলের সমালোচনা করা উচিত। বরং কোনো কোনো কর্নার থেকে এটা বলা হচ্ছে যে বিরোধী দল এনাফ সমালোচনা করছে না, যে একটা শক্ত বিরোধী দল হিসাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, হাম বা অন্যান্য এখানে বিষয়ে সরকার বারবারই এগুলো বলা নিয়ে- হচ্ছে যে এনাফ বিরোধী দল সমালোচনা এটা করছে, কেউ বিষয়টা বলছে, আমি সেটি বলছি না না, মানে যে আপনারা হয়তো কিছু একটা মানে কোন একটা বিষয়কে বারবার হচ্ছে নিয়ে আলোচনা করছেন, কিন্তু বিরোধী দল হিসেবে অন্যান্য যেসব বিষয়গুলো না, না, রয়েছে না, সেগুলোর সেটা ঠিক আছে, জায়গায় বিরোধী দল- আপনাদের অংশগ্রহণটা না, খুবই কম। বিরোধী দল সমালোচনা করছে এবং যেমন জহির ভাই বলছিলেন যে বয়কটের কথা, বিরোধী দল কিন্তু এবারে সংসদ বয়কট করেনি, ওয়াক আউট করেছে কয়েকটাই বিলের ইস্যুতে, সেটা সংসদের নিয়মিত কার্যক্রমের অংশের মতোই ওয়াক আউট করেছে, কিন্তু সংসদ বয়কট করেনি। এবং নতুন এখন যেমন আবার বাজেট অধিবেশন শুরু হবে নেক্সট মান্থে, সেখানে বিরোধী দল অংশগ্রহণ করবে। তো আমার কাছে মনে হয় বিরোধী দল, আমার অ্যাসেসমেন্ট যেটা, যে বিরোধী দল বাংলাদেশের ইতিহাসে যে কোনো বিরোধী দলের চেয়ে এবারের বিরোধী দল মোর রেসপন্সিবল এবং মোর কোঅপারেটিভ সরকারের সাথে। এটা আমার মনে হয় সরকার দল বিরোধী দল দুদলেই একমত হবে এই জায়গাটায়। আমার কাছে মনে হয় এটা আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা, সেটার ক্ষেত্রে একটা নতুন মানে পদক্ষেপ হিসাবে বা স্টেপ হিসাবে আমরা কনসিডার করতে পারি। আমার কাছে মনে হয় সংবিধান সংস্কারের কথা হচ্ছে আপনারা আপনাদের ইশতেহারে বলেছিলেন, কিন্তু এখন সরকার গঠনের পর সেই বিষয়ে আপনারা আর কোনো রকম কার্যকর কোনো পদক্ষেপই নিচ্ছেন না। এই কথাটা বিরোধী দল থেকে বারবারই হলো আসছে। আসলে আসলে এখানে সরকারের অবস্থানটা কি? সরকার, আমি তো প্রথমেই বলেছি, সরি, সমালোচনা করার তো একটা জায়গা থাকা লাগবে। সরকার কাজ করবে, খারাপ কাজ করবে, সমালোচনা করবে, যেটা সত্য নির্ভর বাস্তবতার নিরিখে সে সমালোচনা করবে। তো এখন আপনারা এটা প্রতিদিন মানছে না, তো মানার না মানার কোন সিমটম আমরা দেখতে পেলেন? সরকার কি জনগণের কাছে মানে জবাবদিহিতা বা দায়বদ্ধ না? তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, দক্ষিণ প্লাজায় আমরা যতগুলো সনদে সাইন করেছি তা অক্ষর অক্ষরে পালন করব। তারপর যতগুলো সংস্কার নিয়ে যে কথা হয়েছে ওখানে স্পষ্ট বলা আছে, ওখানে সংসদের ভিতরে কমিটি হয়েছে, ওইখানে অফার করেছে 5 জনের। তা আমরা তো আবারও বলেছি, সমালোচনা হবে, গঠনমূলক হবে, জবাবদিহিতা থাকতে হবে সরকারের। সেটা তো আমি আমার দলের পক্ষে তো কথা বললো, তো আমি তো এই প্রশ্ন তো আমিও তো অনড়। কিন্তু এখন আপনারা বারবার বলছিলেন যে আপনারা সমালোচনা করছেন। এখন আপনি তো আমার প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ না দিয়ে আবার জহির ভাইয়ের কাছে চলে গেলেন। বাংলায় কিন্তু একটা প্রবাদ আছে, সেটা কি জানেন? যে কাজ করে তার 10টা সমালোচনা, আর যে করে না তার একটাই সমালোচনা। ও বেটা তো কোনো কাজই করে না। তার একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে, তো কাজের ভুল ত্রুটি থাকবে বা পদ্ধতিগত আপনার, বা এমনও হতে পারে তার একটা কাজগুলো যখন জনগণের কাছে এমনভাবে অ্যাড্রেস হচ্ছে, জনগণের হৃদয় ছুঁয়ে যাচ্ছে বিভিন্নভাবে, আমি মনে করি তার একটা স্টেপসগুলো যদি জনগণের কাছে এতটুকু পছন্দ হয় এবং আগামীতে এটা একটা তাদের এই যে কাজের যে গতি এবং কাজের যে প্যাটার্ন উনি তৈরি করছেন, আমার মনে হয় বিরোধী দল শঙ্কিত। বিরোধী দল মানে কি? তারা আগামীতে সরকারের জন্য চিন্তা করতেই পারে। আমার মনে হয় বিরোধী দলের উচিত সরকারের গঠনমূলক এবং সত্যিকার অর্থে যেগুলো, সেটা জুলাই সনদ বলেন, সংস্কার বলেন, এমন কোনো জায়গায় বিএনপি ওই জায়গায় কোন স্ট্যান্ড নিয়ে ফেলেনি যে আমরা এটা মানবই না। যেটা আলোচনার ভিত্তিতে আবারও বলেছি, আমরা কিন্তু 3 জায়গায় কিন্তু আমরা কিন্তু এক ছিলাম। সেটা সরকার যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কি চেয়েছিলাম? প্রথম, আমরা সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নির্বাচন চেয়েছি। তা আমরা তো সব জায়গাগুলো তো আমরা অ্যাড্রেস করে করে তো এই সরকার গঠন হয়েছে। এই সবগুলো জায়গায় আস্থা এবং বিশ্বাসের কারণেই তো জনগণ বিএনপিকে বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জয়লাভ করেছে। এখন বিএনপি কিভাবে রাষ্ট্র চালাবে বা রাষ্ট্র চালাতে গিয়ে যদি কোথাও ব্যর্থ হয়, আপনি দেখেন এই যে তেলের সংকটে, যেখানে বিশ্বে যেই ধরনের অন্যান্য দেশে যেভাবে সংকটের মধ্যে দিয়ে এই বিএনপিকে যেভাবে একটা কুপঘাত করতে চেয়েছিল, আপনি দেখেন এখন আবার সেই তেলের সরবরাহটা একেবারে স্বাভাবিক হয়ে এসছে। বিশ্বের বাইরে তো আমরা যেতে পারবো না। গ্লোবালি যে সমস্যাগুলো, এগুলোর মধ্যে থেকে বাংলাদেশ যে পরনির্ভরশীলতা মধ্যে থেকেও আমাদের দেখেন যেইখানে আমাদের যেইগুলো যুদ্ধের কারণে আমরা এখানে আমরা সংকট তৈরি হয়েছিল,
সরকার সততার সহিত এবং এফিসিয়েন্টলি এবং দক্ষতার এই কারণে বলবো যে কোথাও কোনো লিকেজ হয়নি, এবং এই কারণে কিন্তু বিরোধী দল এই যে সংকটের মধ্যে পাঁচজন করে এর থেকে উত্তরণের পথটা বেছে নিয়েছে। বিরোধী দল যদি দেখতো সরকারের এই কাজে গলতি, সরকারের এই কাজে মানে অসততা বা কোথাও দুর্নীতি, তাহলে এই দায়ভার কিন্তু বিএনপির সাথে আমাদের বিরোধী দল নিত না। আমি মনে করি সমালোচনা করবে, সমালোচনা করাটা এটা তাদের গণতান্ত্রিক অধিকার, সেখানে আমাদের কোনো প্রশ্ন থাকবে না। সেখানে আমরা মনে করব দেশটাকে সচল করতে হবে। দেখেন বাংলাদেশটা একটা কিন্তু যুদ্ধাবস্থা, কি গাজাতে আপনারা যেভাবে দেখেছেন না, বাংলাদেশের সার্বিক অর্থে একটা গাজা মানে একটা গাজার যে ধ্বংসস্তূপের উপর একটা যদি রিবিল্ড করতে চান আপনাকে যেভাবে করতে হবে, বাংলাদেশ থেকেও অর্থনৈতিক যতগুলো অবকাঠামো এবং যতগুলো বাংলাদেশের অর্গানিক যতগুলো বডি আছে, একটা রাষ্ট্রের নির্বাহী যতগুলো বডি আছে, সবগুলোকে আপনি সময় যদি নাই দেন, শুধু সমালোচনা করেন, এগুলো মানুষ এটাকে সাধুবাদ দেবে না। সেখানে একই সাথে বিরোধী দল তো যুক্ত করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার দেখছে না দেখে রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। সরকার তো রাজনৈতিক দল, রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবে না। আইন শৃঙ্খলা যখন কন্ট্রোল হচ্ছে না, এই ধরনের বলুন তো একটা লাগামহীন এরকম সস্তা শুধু বিরোধিতা খাতিরে বিরোধিতা করে এইভাবে জনগণের আস্থা অর্জন করা যাবে না। যদি কোথাও রতন ভাই বিরোধী দল যে প্রতিশ্রুতি ভঙ্গের নানা ধরনের অভিযোগগুলো করছে, আপনার কি মনে হয় যে তাদের এই কনসার্নগুলো অ্যাড্রেস যদি না করে সরকার একটা স্থিতিশীল বা একটা উন্নয়নমুখী রাজনীতি সত্যিকার অর্থে চালু করতে পারবে, বিরোধী দলকে যদি সন্তুষ্ট করতে না পারে? না, এখানে বিরোধী দলকে সন্তুষ্ট বা তাদেরকে বিগড়ে দেওয়া, এটা আমি এইভাবে দেখছি না। আমাদের দেশটা চালাতে হবে সাংবিধানিকভাবে, আইনগতভাবে, আইনের ভিত্তি থাকতে হবে এবং সেটা সংবিধানে নিয়ে আসতে হবে। আমরা এমন কোনো কাজ করব না সেটাতে অবশ্যই বিরোধী দল আস্থাহীন কেন হবে। একসাথে তো আমরা আন্দোলনটা করেছি, এবং আমরা তো এমন কিছু, যে আজকে একটা সেন্টেন্স আপনি দেখতে পেলাম, সলচাতুরি কখন, এই ট্রিকি শব্দগুলো নিশ্চয়ই রাজনীতিতে আমাদের বন্ধুত্ব বা সৌহার্দ্যের যে জায়গাটা, এই ট্রিকি শব্দগুলো ব্যবহার এখনই কিন্তু যথেষ্ট নয়। আপনি নিজে বলেছেন জহির ভাই, আপনি একজন সচেতন মানুষ, আপনি কি মনে করেন যে ধ্বংসস্তূপের উপর একটা সরকার, আজকে যদি এমন যদি হইতো বিরোধী দল যদি সরকারে আসতো, তারা কি আসমান থেকে ফেরেশতা এসে কি দেশটা চালাতো না? এই অর্থনৈতিক অবকাঠামো, এই রাষ্ট্রের যতগুলো ধ্বংসস্তূপের উপর এই সরকারকে দায়িত্ব নিয়েছে। আপনি দেখেন যে এইখানে তাদের সক্ষমতা আছে কিনা, তাদের যে অর্গানিক যে বডি বিএনপি তৈরি করেছে, ক্যাবিনেট তৈরি করেছে, তারা সততার সহিত তারা প্রতিটা জায়গায় মানুষের চাহিদা অনুযায়ী কাজগুলো আন্তরিকভাবে করে যাচ্ছে কিনা। আমার মনে হয় আপনি সঠিক বলেছেন, এই 3 মাস এটা যথেষ্ট সময় না, এটা আর্লি কমেন্স হয়ে যাচ্ছে। এটাতে হবে কি, জনগণ রাজনীতিবিদদের উপর এবং গণতন্ত্রের জন্য যে আমরা সংগ্রাম করেছি, দেখেন অস্থিরতা, অবিশ্বাস, এগুলো কিন্তু কোনোদিন ভালো সেন্টেন্স বা ভালো পরিবেশের জন্য সহায়ক শক্তি নয়। আমার মনে হয় আমরা মানুষের চোখে আমরা ভালো থাকতে চাই এবং ভালো কাজগুলো করে ভালো থাকতে চাই। এখানে কিন্তু সলচাতুরি করে কিন্তু মানুষের কাছে ভালো থাকা যায় না। 2 দিন ভালো থাকতে পারবেন, কয়দিন আপনি জনগণের কাছে আপনার প্রত্যাশা পূরণ না করে কিন্তু বিরোধী দল তো বারবারই বলছে আপনারা ছলচাতুরি করছেন। ডক্টর সিপির আহমেদ, আমরা আসবো ডক্টর সিপির আহমেদ, আপনার যদি এই বিষয়ে কোনো যুক্ত করা থাকে করতে পারেন। তবে আপনার কাছে একটা প্রশ্ন আমার যেটা ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সামাল দেবে হচ্ছে পুলিশ প্রশাসন, সরকার মনে করছে সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন নেই। এখানে আপনার কোনো ধরনের সংকট বা কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা সরকার স্বীকার করুক বা না করুক, আসলে এটা বাস্তবতা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আসলেই খারাপ। এটা আমি নিশ্চিত যে যেমন রতন ভাইও স্বীকার করবেন। এবং এটার সাথে আরো যুক্ত হচ্ছে যেটা, যে বিভিন্ন জায়গায় ধরেন বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত হচ্ছে বা আহত হচ্ছে, এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। যেমন রিসেন্ট টাইমের কিছু নিয়ে যদি আপনি দেখেন, খুলনায় বিএনপির 2 গ্রুপে 2 জন সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। তারপরে ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে নিয়ে বিএনপি 2 গ্রুপে 1 জন নিহত হয়েছে। চট্টগ্রামে মিরসরাইয়ে নিজ দলের নেতা কর্মীদের হাতে ছাত্রদল নেতা খুন হয়েছে, রকেটে দেওয়া হয় যুবদল কর্মীর। এ ধরনের আরো নানান জায়গায় মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতা সহ 4 জন আটক হয়েছে। বিভিন্ন জায়গায় বহিষ্কার হচ্ছে কোনো জায়গায়। এটাও একটা মানে একটা বড় ফেনোমেনা হয়ে দাঁড়াচ্ছে যে এমনিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, কিছু পারিবারিক কলহের
কারণে হচ্ছে, কিছু শীর্ষ সন্ত্রাসীদের চাঁদাবাজি বা অন্যান্য কারণে হচ্ছে, কিছু আবার বিএনপির অন্তর্কুন্দলের কারণে হচ্ছে। তো বিএনপির যে অন্তর্কুন্দলের ইস্যুস গুলো হচ্ছে, এগুলো কিন্তু আসলে আধিপত্যবাদিতা অথবা চাঁদাবাজির ভাগাভাগি বা এই ধরনের ঘটনার জন্য হচ্ছে। তো এটা কিন্তু এই যে চাঁদাবাজি এবং খুন, আইন শৃঙ্খলার অবনতি, এগুলো কিন্তু কানেক্টেড একটা আরেকটার সাথে। তো এই বিষয়টাতে স্বরাষ্ট্রমন্ত্রী, তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নানান ইস্যু যে কথা বলেন, সব মন্ত্রণালয় নিয়েই উনি দেখভাল করেন অনেকটা, এরকম সব মন্ত্রণালয়ের ব্যাপারে উনি জবাব দেন, কথা বলেন। তো এটাতে আমি জানি না যে কোনোভাবে এটা ক্ষুণ্ণ হচ্ছে কিনা যে ওনার মন্ত্রণালয়ে আসলে ওনার মনোযোগ দেওয়াটা কম হচ্ছে অন্য অন্য মন্ত্রণালয়ে মনোযোগ দিতে গিয়ে। সেক্ষেত্রে প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজনকে ডেজিগনেটেড কাউকে অ্যাসাইন করা হয়তো বেটার হতে পারে। আর পুলিশ বনাম সেনাবাহিনী, দেখেন আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তো পুলিশের, সেনাবাহিনী তো এটা পার্মানেন্টলি করবে না। সরকার যদি মনে করে যে পুলিশের যথেষ্ট মনোবল হয়েছে এবং সেই সক্ষমতা তৈরি হয়েছে, তাহলে আমি এটাতে সমস্যা দেখি না। যদি পুলিশ মনে করে যে, সরকার মনে করে যে পুলিশ দিয়ে আমরা সেটা পারবো, কিন্তু এটা আমরা দেখতে চাই যে কাজটা হচ্ছে পুলিশ দিয়ে করছে না টেম্পোরারি সেনাবাহিনী দিয়ে করছে। আমি এটা নিয়ে ক্রিটিক করতে চাই না। আমি মনে করি এটা সরকার ভালো জাজ করতে পারবেন যে তাদের কোন ব্যবস্থা দিয়ে করা উচিত। কিন্তু যদি মনে হয় যে কোনো কোনো জায়গায় অপরাধ প্রবণ এলাকায় পুলিশ আপাতত পারছে না, সেরকম যদি হয়, আপনি কি মন্তব্য করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ের বিষয়ে আসলে অনেক বেশি জ্ঞান রাখছেন, কেন আপনার কাছে বেশি না? এটা যেমন সংসদেও বিরোধী দলের এমপিদের পক্ষ থেকেও কেউ কেউ বলেছেন এই কথাটা, কারণ উনি সব মন্ত্রণালয়ের ব্যাপারে উনি জবাব দিচ্ছেন বা সব মন্ত্রণালয়টা উনি তদারক করছেন, এরকম একটা ব্যাপার বোঝা যাচ্ছে ওনার রেসপন্স করা থেকে আর কি। দেখা যাচ্ছে অন্যান্য মন্ত্রণালয়ের প্রশ্ন আসলেও সেটা স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিচ্ছেন। তো সেক্ষেত্রে এটা বিরোধী দলের পক্ষ থেকে অনেক সময় এই অভিযোগটা এসেছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার মন্ত্রণালয়ে গুরুত্ব কম দিয়ে অন্যান্য মন্ত্রণালয় বা অন্যান্য কিছুতে, ইভেন প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কোনো জায়গায় যে প্রধানমন্ত্রীর পক্ষে উনি বক্তৃতা দিচ্ছেন, এরকম হচ্ছে। কথা আমি একটু সরি, আমি ইন্টারাপ্ট করব প্লিজ। না বলেন, আমাকে লেট মি জাস্ট এটা আমাকে একটু ক্লিয়ারিফাই করতে, আমাকে একটু দিতে হবে। না অবশ্যই আপনি বলবেন। আমি একটু বলি এর মধ্যে। আপনি দেখেন সংসদে যখন কথা হয়েছে, যেহেতু এই যখন সংস্কার সংবিধান নিয়ে যখন যেটা হয়েছে, এটা সালাউদ্দিন ভাই সবসময় এটা ওতপ্রোতভাবে হি ওয়াজ আ সাইন, সবাই গিয়েছে কিন্তু সবসময় এটা লেগেছিলেন। তো এইখানে আপনি যদি বলেন এই কথাটা, আমরা তো সংসদে আমরা ছিলাম, থাকি তো, কিন্তু ওনার আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে অন্য কোন মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়েছে? একটা এক্সাম্পল দিয়ে সিবির আপনি দিতে পারবেন? আমি এটা উনি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরের মন্ত্রণালয় নিয়ে উনি কথা বলেছেন। আমি যদি 2 মিনিট সময় দেন আমি হয়তো সার্চ দিয়ে বের করতে পারবো, কারণ অন্যান্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমি দেখেছি ওনার কথা। যাই হোক, আমি এটা আপনি কখনো যদি এটা পাওয়া যাবে, কারণ উনি কথা বলেছে, আমি নিজেই শুনেছি সংসদে। আমার জানা নেই, এটা আপনি যেটা বলেন ঠিক আছে, এটা হতে পারে যে মানে আপনার জানার মধ্যে নাই, বাট সংসদে এটা হয়েছে। সেটাই আমি বললাম। না ঠিক আছে, এটা সার্চ দিলে পাওয়া যাবে। এটা উনি বলেছেন, আমিও শুনেছি, এবং সংসদে বিরোধী দলের সদস্যরাও এই আলাপ তুলেছেন। তো এটা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আপনি কিন্তু স্পেসিফিক বলতে পারেন, উনি একদম স্পেসিফিক আমি বলতে পারবো। আমি স্পেসিফিক বলতে পারবো, আমি দেখি বলতে হবে যে স্পেসিফিক কোন মন্ত্রণালয়ের ব্যাপারে বলেছেন। বলার অধিকারও ওনার রাখে কিন্তু না, আমি এটাকে করছি, আমি বলছি যে উনি মাল্টিপল মন্ত্রণালয় নিয়ে উনি রেসপন্স করছেন অন্যান্য মন্ত্রীদের পক্ষে, এইটা বলেছে। এবং এটা আপনি যেরকম গন্ডগোল খুনাখুনির যে চিত্রগুলো দেখলেন, বললেন, এটা কতদিনের মধ্যে এই ঘটনাগুলো? এই যে নির্বাচনের পর থেকে এই সময়ের নির্বাচনের পর তো 3 মাস হয়ে গেছে। আপনার বর্ণনাটা এরকম যে গতকাল আজকেই বোধহয় এই ধরনের ইনার কনফ্লিক্ট এতগুলো মারা গেছে। আপনি যদি এই 1 সপ্তাহের আইন শৃঙ্খলা পরিস্থিতিও দেখেন, তাহলে রতন ভাই দেখবেন যে এই 1 সপ্তাহে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা অনেক খারাপ, এবং নানান জায়গায় সাংবাদিক সহ সম্ভবত 7 জন খুন হয়েছে। আজকে গাজীপুরেই এক ফ্যামিলির 5 জন খুন হয়েছে, এ ধরনের নিউজ এসেছে। রাজধানীতে খুন হয়েছে, নানান জায়গায় খুন হচ্ছে। তো এটা আপনি যদি দেখেন, শুধু মার্চ মাসেই খুন হয়েছে 150-এর অধিক। এই নিউজটা কোথায়? এই যে যুগান্তরের নিউজটা। 5 জন দেখেন, আপনি দেখেন এর ভিতরে যান একটা পর, যখন আমি এখন 5 জন নিয়ে ঘরে বসবাস করতেছি, এটা কি এখানে যদি কেউ 5 জন যদি মারা যায় নিজেদের পারিবারিক দ্বন্দ্বের কারণে, এটা কি রাষ্ট্রীয়ভাবে আপনি কি এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, এটা কি বলা যাবে? ফেব্রুয়ারি মাসে খুন হয়েছে 250, মার্চ মাসে খুন হয়েছে 317। তার মানে এটা বাড়ছে। এটা হচ্ছে যুগান্তরের। আমি বলছি আপনার এই তথ্যগুলো আমার কাছে সম্পূর্ণ,
আমাকে সত্য মনে হচ্ছেই না, এবং আমি না আপনাকে না, বলতে আপনি চাচ্ছি না, যুগান্তরের নিউজ, এটা যুগান্তরের 22 এপ্রিলের নিউজ, যুগান্তরের। 3 মাসের এবং সরকারে এতগুলো খুন হলো তারা ভাই, আমার পুলিশ অধিদপ্তরের বরাত দিয়ে নিউজ করেছে। যাই জহির ভাই এখানে সাংবাদিক, জহির ভাই শুনছে, ওনার কাছে যদি এরকম অথেন্টিকেশন থেকে থাকে, আই থিংক যে উনিও এটা কিন্তু মানে বলতে পারে এই ধরনের না এটা ডক্টর শেব্বির আপনি যেটা বলছেন, ডেফিনেটলি বাংলাদেশে ওভারঅল যে মানে ল অ্যান্ড অর্ডার এই ট্রেন্ডটা কিন্তু মানে এভারেজে ধরলে এরকমই থাকে। মানে এই ল অ্যান্ড অর্ডার কারণে হ্যাজ নেভার বিন সো ইমপ্রেসিভ। হ্যাঁ, এখন এইটার একটা ধারাবাহিকতা আছে, কিন্তু এটা অস্বীকার করা যাবে না, ধারাবাহিকতা আছে। কিন্তু তাতে আপনি ওই যে বললেন যে একটা ব্ল্যাঙ্কেট মানে অভিযোগ করা যে এখন এটা ডেটেরিয়েটিং, এখন খুন বেড়ে যাচ্ছে, এইটা আমার মনে হয় যে একটু একটু ঢালাও হয়ে যাবে। কারণ আপনি যদি এভারেজে প্রি ইলেকশন টাইমও দেখেন, আমার কাছে মনে হয় এটা যে কিছুটা বাড়ছে, আপনি এভারেজ, হ্যাঁ না, যেটা রতন ভাই বলার চেষ্টা করলেন যে পারিবারিক সহিংসতা যেগুলো হয় এগুলো বাংলাদেশের মানে পার্সপেক্টিভে এগুলো আছে, কিন্তু আমরা এই অর্থ, আমার বলার অর্থ এই না যে হোম মিনিস্টারকে ডিফেন্ড করার জন্য আমরা কথাটা বলছি, বিষয়টা তা নয়। একেবারে আপনি যেভাবে একেবারে খুব র্যান্ডম বলছেন যে ল অ্যান্ড অর্ডার খুবই অবনতিশীল অবস্থায় গেছে, সেটা হয়তো এটা একটা ট্রেন্ড, ডেফিনেটলি ইট নিডস সিরিয়াস কনসার্ন, এবং এটাকে অ্যাকোমোডেট করতে হবে। কিন্তু ওইভাবে বলার মধ্যে এক ধরনের কিন্তু একটা ইয়ে আছে, কিন্তু হ্যাঁ কি বলো, ও মানে তাকে ইমপ্লিকেট করার ইয়ে আছে। আপনার পয়েন্টটাকে অ্যাকনলেজ করেই আমি বলছি যে পারিবারিক হত্যাকাণ্ডগুলো আপনি যেটা বলছেন, এ ধরনের ঘটনা নানান সময় হয়ে থাকে, কিন্তু নতুন যোগ হচ্ছে যেটা যে বিভিন্ন ধরনের চাঁদাবাজি বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনের ঘটনা, এইগুলো তো বাড়ছে। এগুলো তো ধরেন আপনি অন্য সময় পান নাই। পারিবারিক চাঁদাবাজি আর আধিপত্য বিস্তার বাড়ছে, কারা করছে বলে আপনারা মনে করেন? আমরা ফিরবো উত্তরটি নেবার জন্য। ডক্টর শিবির আহমেদ, আপনার কাছে প্রশ্ন ছিল, আপনি বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা বিষয়গুলো নিয়ে, এবং সেখানে চাঁদাবাজি দখলদারির কথা আপনি বলছিলেন, এবং সেটি আগের থেকে বেড়েছে কিভাবে আপনারা সেটি তথ্য অনুযায়ী পেলেন যে বেড়েছে, বা কারা করছে? না, সম্প্রতি যেমন যমুনা টিভির একটা চাঁদাবাজির উপর একটা প্রতিবেদন আপনারা দেখবেন, এবং স্টার নিউজ আর একটা প্রতিবেদন করেছে ঢাকার চাঁদাবাজি নিয়ে, এবং দুটো চাঁদাবাজিতে দেখবেন যে যমুনা টিভি দেখিয়েছে যে বগুড়ার বাজার থেকে কাঁচা সবজি, 37 টাকার কাঁচা সবজি, বেগুন বা শসা, সেটা ঢাকার বাজারে আসতে আসতে কিভাবে 120 টাকা হয়ে যাচ্ছে। তারা একদম বগুড়ার কাঁচা বাজার থেকে ট্রাকের ড্রাইভারের সাথে ছদ্মবেশে এসে তারা সেটা দেখিয়েছে যে প্রতি জায়গায় জায়গায় এভাবে চাঁদাবাজি হচ্ছে, এবং সেটা বিএনপি নেতাদের নামেই ওসব চাঁদাবাজি গুলো হচ্ছে, বিএনপির বিভিন্ন জেলা পর্যায়ের নেতাদের পক্ষ থেকে। ঢাকার নিউ মার্কেট এলাকায় সহ স্টার নিউজ আর একটা নিউজ করেছে, সেখানেও দেখিয়েছে কিভাবে ভাগ করে করে নিয়ন্ত্রণ করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে। আরেকটা প্রতিবেদন আপনি ভাইরাল ভিডিও দেখবেন, যেখানে একজন ট্রাক ড্রাইভার দাবি করছিলেন, যিনি নরসিংদী থেকে কুয়াকাটা পর্যন্ত ট্রাক পাঠিয়েছেন, 5,000 টাকা নানান জায়গায় চাঁদা দিতে হয়েছে। তো চাঁদাবাজির জায়গাগুলো পরিবহনে এবং কাঁচাবাজারে, ঢাকার ফুটপাতে নানান জায়গায় চাঁদাবাজিগুলো নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াগুলোতেই নিউজ হয়েছে। তো এটাতে তো বোঝা যাচ্ছে যে চাঁদাবাজিটা একটা স্ট্রাকচার হইতে, এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে কিছু কিছু জায়গায় ফুটপাত দখলমুক্ত করার নামে প্রথমে খালি করা হলো, তারপর আবার সেখানে সিস্টেমেটিক ওয়েতে ঘর এঁকে এঁকে দিয়ে নতুন করে বরাদ্দ দেয়া হচ্ছে। তো এগুলো কিন্তু এই যে সরকারি রাস্তা জনগণের জন্য হাঁটার জন্য খালি করা হলো, সবাই খুশি হলো যে আমরা হাঁটতে পারছি, এরপরে দেখা গেলো এখানে ঘর ঘর করে এঁকে দেয়া হচ্ছে এবং নতুন করে বরাদ্দ দেওয়া হচ্ছে। মানে এটা আবার এই হকারদের কাছে চাঁদাবাজি, ঘর ঘর করে দেওয়ার ক্ষেত্রে তো সরকার থেকে বলা হয়েছে যে বিশৃঙ্খলা যাতে না হয়, কারণ অনেক এলোমেলো ভাবে থাকে, মানুষ হাঁটতেও পারবে, কেনাকাটাও করতে পারবে, কারণ উন্নত দেশগুলোতে অনেকটা এরকম ভাবে থাকে। না, এইটা হচ্ছে আপনি সরকারি রাস্তার, ইভেন সরকারি রাস্তার মাঝখানেও আপনি ফুটপাতের জন্য বরাদ্দ দিচ্ছেন, তার মানে হচ্ছে আপনি জাস্ট সরকারি জায়গাটা তো আপনার কাছে লিজ দেওয়া হয় না যে আপনি এটা দিবেন এভাবে দিয়ে ভাড়া তুলবেন। তো এটা হচ্ছে জাস্ট বিভিন্ন নেতারা বিভিন্ন লোকাল পর্যায়ে তারা ভাড়া দিয়ে দিয়ে চাঁদা আদায় করছে ভাড়ার নাম করে। আপনি বেশ কিছু গণমাধ্যমের কথা বলেছেন, প্রতিবেদন প্রকাশিত হয়েছে বা প্রচারিত হয়েছে, এরপর কোনো অ্যাকশনের খবর কি এসেছে? না, অ্যাকশনের এই যেসব যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের
বরং 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 মন্ত্রীদের পক্ষ থেকে সমঝোতার ভিত্তিতে নিলে এটা চাঁদা না, এই ধরনের কথা বলা হয়েছে। এবং রিসেন্টলি আরেকটা নিউজও দেখেছেন আপনারা তো, যে মিরপুরে মিলেমিশে চাঁদাবাজি হচ্ছে, এই ধরনের ঘটনা হচ্ছে, যে এক একজন এক এক এরিয়া ভাগ করে চাঁদা নিচ্ছে। তো এই ধরনের ঘটনা কিন্তু হচ্ছে, চাঁদার নিউজগুলো প্রতিনিয়ত আসছে। এবং আজকেও কোনো একটা নিউজ আসছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের চাঁদাবাজি নিয়ে, যে তাদেরকে যদি চাঁদা দেওয়া না হয় তাহলে দোকানপাট ভাঙচুর করা হবে, তাদের মারধর করা হবে, গুলি করা হবে। সো তারা চাঁদা না আমাদের দিয়ে পারছে অতিথি না। বলছিলেন যে বিভিন্ন গণমাধ্যমে বিএনপি নানা নেতার খবর আসছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই চাঁদাবাজি বা না, দখলদারির আমি জায়গাটা আপনাদের দিকে ইঙ্গিত করছে। একেবারে শিবির ভাইয়ের যে একতরফা এবং এইগুলোর তথ্য উনি যেভাবে কথা বলে যাচ্ছেন, আমি জাতীয়তাবাদী দল করি, তারেক রহমান বাংলাদেশে আসার পরে এরকম কোনো লাগামহীন হয়নি, আমি সেটা বলবো না। কিন্তু উনি স্পেসিফিক বলুক যে ওই জায়গায় এই এত বড় একটা ঘটনা হলো, চাঁদাবাজির ঘটনা, গভর্নমেন্ট কোনো অ্যাকশন যায়নি, দল তার বিরুদ্ধে কোনো আইনগতভাবে কোনো ব্যবস্থা নেয়নি। উনি যেইভাবে একটা বর্ণনা দিলেন, ন্যারেটিভ যেভাবে তৈরি করলেন, দেশটা তাও মনে হয় যে একবারে সন্ত্রাস এবং চাঁদাবাজির রাজ্যে অভয়ারণ্য হয়ে গেছে। আমি একটা ব্যবস্থা যেমন আমরা দেখেছি যে রিসেন্টলি যে ওই যে হসপিটালের চাঁদাবাজিটা, ওই যে ডাক্তার কামরুল সাহেবের কাছে, ওটার ব্যাপারে যুব দলের সভাপতি সেক্রেটারি গিয়েছিলেন এবং ওটা পরবর্তীতে বন্ধ হয়েছে, ওটা উনি চাঁদা দিতে হয় নাই, ওটা দেখেছি একটা ব্যবস্থা। আমি শিবির ভাই আপনাকে বলে, আমি একটা জেলার দায়িত্বে, মুন্সিগঞ্জ জেলা, এই যে দেখেন গরুর হাট নিয়ে শুনেছি ডাকাডাকি হয়, আমি কোথাও গিয়ে এই পর্যন্ত শুনিনি যে গরুর হাট নিয়ে সারা বাংলাদেশে কিন্তু সব সরকারের আমলে দিতে হয়। আমি যেটা সত্য সেটা স্বীকার করার মানুষ কিন্তু আমি, কিন্তু যেটা আপনি যেভাবে বর্ণনা দিলেন, মানে না না এরকম কোন তথ্য দেখেন, আপনি শুধু সাংবাদিক নন, এখানে জহির ভাই আসছেন, এই যে আমার উপস্থাপনা যিনি আসছেন, এবং আমাদের পেপার পত্রিকাগুলো যদি আপনার সামনে আনতেন এবং ওই আলোকে যদি আপনি কথাগুলো বলতেন, এবং এতগুলো স্পেসিফিক আপনার এলিগেশন যদি দলের বিরুদ্ধে থাকে, জাতীয়তাবাদী দল আমি করি, তারেক রহমানকে ভয় পাবে না, তার আইনের বাইরে গিয়ে বাংলাদেশে এরকম কেউ করবে, আমি এটাকে অ্যাবসলিউটলি আমি আপনাকে বলি, আপনার এই ধারণাটাই আপনার মধ্যে থেকে আপনি উঠে আসেন। আমি বলি তারেক রহমান এখন বাংলাদেশে অবস্থান করছেন, উনি যখন লন্ডনে ছিলেন তখনই কিন্তু আপনি দেখেন, আমি স্বীকার করতে 7,500 বৈঠক করেছে। এখন দেখেন তো উনি বাংলাদেশের আজকে 3 মাস, তারপর নির্বাচনের পরে 2 মাস, আপনি কয়জন কোনাকে বৈঠক করতে হয়েছে? আমি কি বলেছি যে ওভারনাইট আমরা সবাই ফেরস্তা হয়ে গিয়েছি? আমাদের কন্ট্রোলিং এবং এই অপরাধকে প্রশ্রয় না দেওয়ার জন্যই জাতীয়তাবাদী দল জনগণের ভোটে এইভাবে একটা সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে, ক্ষমতা দায়িত্ব পেয়েছে। আমি মনে করি এই দায়িত্ব আমাদের আসলে এখানে আলোচনার সময় একেবারে কম, আমরা ছোট করে মন্তব্য নিয়ে আলোচনা শেষ করতে চাই। সেটি হচ্ছে যে বিরোধী দলের যে বরাবরই আসলে আমরা দেখেছি, শুধু নির্বাচনের আগেও আমরা দেখেছি যে নানাভাবে এখন যারা বিরোধী দল ছিল এবং আগেও তারা যখন বিভিন্ন সমাবেশ করেছে, তখন বিএনপিকে এই চাঁদাবাজি বা হচ্ছে দখলবাজি এই ধরনের একটা আখ্যা সবসময় দিত। এটি তারা এখনও আসলে অনেকটা ধারাবাহিকভাবে বলে যাচ্ছে। আপনি কি আসলে দেখেন যে সরকারের এই চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানে এখন পর্যন্ত আছে, বা সামনের দিনগুলোতে তাকে কি করা উচিত যাতে এই জায়গায় বিরোধী দল আস্তে আস্তে আস্থা ফিরে পায় যে না, চাঁদাবাজি কেউ করলে তার বিরুদ্ধে সরকার অবস্থান নিচ্ছে? না, আমি এখনো আমি এবারে সম্পূর্ণভাবে বলতে পারবো না এটা, কিন্তু এই আলোচনাটা খুবই হেলদি, খুবই স্বাস্থ্যকর আলোচনা। যে এখানে ডক্টর শিববির বেশ কিছু অভিযোগের কথা বললেন, এগুলো কিন্তু আপনি এটা যেমন সত্যি যে বাংলাদেশ এখন স্বর্গ হয়ে গেছে বা বেহেশতে অবস্থান করছি, বিষয়টা এরকম না। এই ঘটনাগুলো আপনি খুঁজলে পাবেন, এবং রতন ভাইও যেভাবে অ্যাকনলেজ করলেন যে আমরা সবাই ফেরেশতা হয়ে যাইনি, ওভারনাইটে আমাদের সব কিছু পরিবর্তন হবে না, কিন্তু রিফ্লেকশন অফ গুডউইল আছে কি না, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি এই আলোচনাকে স্বাগত জানাই, এবং বিরোধী দল বা কিংবা এই ধরনের যারা ক্রিটিক আছেন, অবশ্যই সরকারকে হোল্ডিং রেসপন্সিবল ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, যে আপনি তাকে প্রশ্ন করবেন, তাকে জবাবদিহিতার মধ্যে রাখবেন, এবং ক্রমাগত এই কনস্ট্রাকটিভ এই বিষয়গুলো আলোচনার মধ্যে থাকতে হবে। একই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ল অ্যান্ড অর্ডারকে রাতারাতি পরিবর্তন হবে এটা আমরা আশা করি না, কিন্তু যে ট্রেনটা এটাকে রেস্ট্রিক্ট করা, এটাকে অ্যারেস্ট করে রাখা, এটাকে ধরে রাখা, এবং ভিজিলেন্সের কথা যেটা বলেছেন, আমিও এটার সঙ্গে একমত যে আমাদের অনারেবল হোম মিনিস্টার সাহেব ডেফিনেটলি উনি পার্লামেন্টে অনেক সক্রিয় আছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওনাকে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব
দেশে শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখা, মানুষের জননিরাপত্তাকে মানে নিয়ন্ত্রণে রাখা, এটা হচ্ছে কি প্রাইম রেসপন্সিবিলিটি তার। এখানে তাকে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত, বা দিচ্ছেন হয়তো, আমরা আশা করব আরও বেশি দিবেন, যাতে করে কোনো আনটোয়ার্ড কোনো ইনসিডেন্ট না হয়। আর চাঁদাবাজির ঘটনা এটা কিন্তু সব জায়গার মধ্যে কম বেশি এখনও আছে, কিন্তু ভিজিলেন্স আছে কিনা, এটার অ্যাকশন হচ্ছে কিনা, তাদের অ্যাকাউন্টেবল করা হচ্ছে কিনা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় আছেন কিনা, এই জায়গাগুলোতে আমি মনে করি সবারই দৃষ্টি দেওয়া উচিত, ইনক্লুডিং দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ কামরুজ্জামান রতন এবং একই সাথে ডক্টর সিপির আহমেদ। আপনাদের সাথে আগামীতে আবারও হয়তো রাজনীতির কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে সময় দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। আবারও ৭১ জানালে আমরা হাম নিয়ে কথা বলতে চাই, কারণ হামের এরই মধ্যে যেভাবে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, আমরা জানি ৩৫০ এরই মধ্যে আসলে পেরিয়ে গেছে, এবং একই সাথে বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে যে টিকা সংকটের সম্ভাবনা সামনের দিনগুলোতে হতে পারে, এবং একই সাথে হামের যেই পরীক্ষাটি করবার জন্য কিট, সেটিও সংকট হতে পারে, সেরকম খবর আসলে বিভিন্ন গণমাধ্যম দিচ্ছে। সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে সংকট যাতে তৈরি না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। জহিরুল আলম আমাদের অতিথি যুক্ত হবেন আশা করি এর মধ্যে, তবে আপনার কাছ থেকে মন্তব্য নিতে চাই, এই যে হামের টিকার সংকট এবং পরবর্তীতে সরকারের যে উদ্যোগ, এর মাঝে অনেকেই বলছেন যে হয়তো আরও আগে থেকে যদি টিকার ব্যবস্থাটি করা যেত, অর্থাৎ সরকার গঠন হওয়ার পর থেকে যদি এই বিষয়ে নজরদারিটা শুরু হয়ে যেত, তাহলে হয়তো ১.৫ মাসের যে একটি গ্যাপের কথা বারবার বলা হচ্ছে সেটি হয়তো হতো না, এবং আরও অনেক শিশুকে রক্ষা করা যেত। আপনার কাছে কি মনে হয় যে সরকারের যে হামের টিকা আমদানির যে প্রক্রিয়াটি, সেটি কি আরও আগে করা দরকার ছিল, নাকি ঠিক সময় আসলে সেটি শুরু হয়েছে? এটা তো আমার মনে হয় যে একটা মানে ধারাবাহিক ব্যর্থতা। কারণ এই যে হাম এবং যে রুবেলা যে টিকার কোভিড পরবর্তী সময়ে সেটা কিন্তু যে মানে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল, সে কাভারেজটা কিন্তু টাইমলি নেওয়া হয়নি, এবং এটা কন্টিনিউ করেছে, ইন্টারিমও কন্টিনিউ করেছে। এখন কনসিকুয়েন্স এসে পড়েছে এই সময়টার মধ্যে। এর কিন্তু অনেকগুলো কারণ যুক্ত, তার মধ্যে একটা হচ্ছে যে এই যে কাভারেজের আওতায় নাই, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এখনকার মানে কি বলবো যে রেজিস্ট্যান্স, যেটা হামের যে প্রকোপ, সে পুষ্টির সংকট, এবং কি বলবো যে আমাদের অন্যান্য যে বাস্তবতা, দরিদ্র পীড়িত এলাকাগুলো, বস্তি এলাকাগুলো, এবং অন্যান্য স্বাস্থ্যসেবার যে ফ্যাসিলিটিসগুলো আছে, সেখানকার সীমাবদ্ধতাগুলো, এগুলোর একটা কালেকটিভ একটা কি বলবো ইম্প্যাক্ট পড়েছে এই হামের এই সংকটের মধ্যে। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক যে ঘটনাটি, সেটা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি সম্পর্কে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন বা ইউনিসেফ বলেন, আমাদের সরকারকে কিন্তু সতর্ক করেছিল, এবং এই যে প্রিকশনগুলো নেওয়ার কথা বলা হয়েছিল, সেগুলো কিন্তু আমার মনে হয় যে এরা কর্তৃপক্ষ কিন্তু নেয় নাই। এখন আমরা শুধুমাত্র যে আমরা ল অ্যান্ড অর্ডার নিয়ে অ্যাকাউন্টেবল করি, এগুলো কিন্তু একটা মরাল অ্যাকাউন্টেবিলিটি। এই মরাল অ্যাকাউন্টেবিলিটির জন্য যারা এগুলো দায়িত্ব পালন করেন নাই, তাদেরকে কিন্তু জবাবদিহির আওতায় কিন্তু আমরা আনতে পারি না। যাই হোক, জবাবদিহিটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এখন যে কনসিকুয়েন্স, এখন যে বাস্তবতা, এটা তো আমার মনে হয় যে মানে কোথায় গিয়ে যে শেষ হবে এটা বলা মুশকিল। এটা একটা মানে একটা কি বলবো কালেকটিভ ব্যর্থতা আমি মনে করি, একটা খুবই দুঃখজনক একটা সামগ্রিক ব্যর্থতা আমাদের। অবশ্যই। ডক্টর মুস্তাক হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে, সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা আইইডিসিআর এর। অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন যুক্ত হয়েছেন। আমরা টিকা কার্যক্রম পরিচালনা করছি, তারপরেও তো আসলে আমরা কোনোভাবেই শিশু মারা যাবার সংখ্যাটি কমাতে পারছি না। প্রথমত কেনও পারছি না, দ্বিতীয়ত হচ্ছে সামনের দিনে কি আসলে আমরা দেখতে পাবো এই সংখ্যাটি কমে এসেছে? জি ধন্যবাদ। টিকা কার্যক্রম যেহেতু হচ্ছে, ভালোভাবেই হচ্ছে, আমরা আশা করি সংক্রমণ যখন কমতে শুরু করবে, আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে কমে যাওয়া উচিত, বা যখন থেকে কমবে মৃত্যুর সংখ্যা কিন্তু কমতে গেলে আমাদের হয়তো আর অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের করার আছে। হাসপাতালে যে শিশুরা মারা যাচ্ছে বা হাসপাতালের বাইরে যারা মারা যাচ্ছে, তাদেরকে তো আমরা শনাক্তই করতে পারছি না। এটা কিন্তু আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার একটা কাঠামোগত ত্রুটি আছে। আমাদের চিকিৎসা ব্যবস্থা আমরা শুরুই করি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের বিশেষায়িত হাসপাতাল দিয়ে, যেমন মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, শিশু হাসপাতাল। আমাদের জোর দেওয়া উচিত প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে। তাহলে একটা হামের রোগী প্রথমেই যাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে, সেখানে থেকে প্রথমেই যে তাকে আমরা এখান থেকে টেক কেয়ার করি, সে আইসোলেশনে থাকবে, এবং যারা দরিদ্র পরিবারের শিশু তাদেরকে আমরা সেকেন্ডারি কেয়ার হাসপাতালে যদি রাখি,
তাহলে তারা জটিল অবস্থায় যাবে না, তাদের কাছ থেকে সংক্রমণ ছড়াবে না। এরপরে তৃতীয় পর্যায়ের যে হাসপাতাল, আপনি মেডিকেল কলেজ হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতালে যেতে পারেন। কিন্তু আমরা মানুষও মনে করে যে এই হাসপাতালে বড় বড় প্রফেসর আছেন, অপারেশন থিয়েটার আছে, সেটাই হাসপাতাল। এবং সেকেন্ডারি কেয়ার হাসপাতালকে মানুষ একটু গুরুত্ব দিয়ে দেখে না। আমাদের সরকারের যারা নীতি নির্ধারক যারাই আসুক না কেন, তারাই মনে করে বড় বড় হাসপাতাল ঠিক রাখলে আমাদের সবকিছু চলবে। দেখুন, বড় বড় হাসপাতালে আপনি তো আইসিইউতে জায়গা দিতে পারছেন না, আপনি আইসিইউ কত বানাবেন? বরঞ্চ আইসিইউতে যেন রোগী না আসতে হয়, সেই সংখ্যাটা কমে যায়, সেই কাজটা কিন্তু আমাকে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে শুরু করা দরকার। এবং মাঝারি মানের যে হাসপাতাল, সেখানে যেন আমরা যে কেয়ারটা দেবো, ফলে সে আর জটিল অবস্থায় যাবে না, সেখানে আমরা অক্সিজেন দিয়েই সারতে পারবো। এটা যতদিন পর্যন্ত আপনি না সারতে পারবেন, ডেঙ্গু বলেন বা এই হামের চিকিৎসা বলেন, যেটা আমরা জানি, আমাদের চিকিৎসকরা জানে, আমাদের যন্ত্রপাতিও আছে, আমাদের চোখের সামনে নির্মম মৃত্যু দেখতে হবে যে আইসিইউর অভাবে শিশুগুলো ছটফট করতে করতে মারা যাচ্ছে। কাজেই এখন যেটা সম্ভব, যারা আইসিইউর জন্য অপেক্ষায় আছে তাদের সবাইকে আইসিইউ দিতে হবে। এরকম একটা ক্র্যাশ প্রোগ্রাম সরকার নিতে পারে। দরকার হলে বেসরকারি হাসপাতালের আইসিইউ গুলো সাময়িক সময়ের জন্য সরকার অধিগ্রহণ করতে পারে ভাড়ার বিনিময়ে, যেন সব শিশুই যাদের আইসিইউ দরকার তারা জায়গা পায়, তাহলে কিন্তু মৃত্যুর সংখ্যা কমে আসবে। এর আগের যে অবস্থাটা, যারা আইসিইউতে এখনো যায়নি কিন্তু শ্বাসকষ্ট ডেভেলপ করছে, যাদেরকে অক্সিজেন দিলেই চলবে, তাদের জন্য সবার জন্য কিন্তু আমরা এই বাচ্চাদের যে উপযোগী অক্সিজেন যে ডেলিভারি, সেটা আমাদের দেশের বিজ্ঞানীরা বের করেছেন কিভাবে করা যায়। তাহলে কিন্তু আপনার আইসিইউ যাওয়ার সংখ্যা আরেক ধাপে আমরা কমাতে পারি। আর তার সবচেয়ে নিচের ধাপে যারা প্রান্তিক পরিবারের শিশু, তাদেরকে আপনি যদি হাসপাতালে গেলে বলেন যে তোমার এখনো জটিল অবস্থা হয়নি, তুমি বাসায় ফেরত যাও, এটা তার প্রতি একটা নির্মম রসিকতা। কারণ ওই প্রান্তিক পরিবারের শিশু তার বাড়িতে এক রুমে বহু লোক থাকে, একটা সংক্রমণ পরিবেশে সে থাকে, সে তো ওখানে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়বে। তাকে হাসপাতালে রাখা উচিত, তবে সেটা শিশু হাসপাতাল বা সংক্রমক ব্যাধি হাসপাতালে সম্ভব না। তাকে আপনি উপজেলা হেলথ কমপ্লেক্স বা ঢাকা শহরে এই ঢাকা মেডিকেল কলেজে সেনাবাহিনীর তাবু খাটিয়ে একটা আলাদা হামের আইসোলেশন ওয়ার্ড করছে, এসব জায়গায় যদি রাখি তাহলে এরা আর জটিল অবস্থায় যাবে না। অনেকেই, কেউ যাবে না, হয়তো সংখ্যাটা কমে আসবে। এইভাবে স্তর ভিত্তিক স্বাস্থ্য সেবার যদি আমরা চিন্তা, কথা এবং কাজে এখন পর্যন্ত আমরা করতে না পারবো, তাহলে এরকম একটা প্রতিরোধযোগ্য রোগে আমরা মৃত্যুটা কিন্তু থামাতে পারবো না। সামনের দিনগুলোতে কি কোনো টিকার সংকট হতে পারে আমাদের? এইটা তো আমাদের সিস্টেমটা ডেভেলপ করেনি। যেই সিস্টেমের বলি হয়ে অন্তর্বর্তী সরকার টিকা কিনতে এত তাদের দেরি হলো। অন্তর্বর্তী সরকার টিকা কিনে গিয়েছিল, কিন্তু তারা ক্যাম্পেইন করার সময় পাননি। 2 ধাপে তারা টিকা কিনেছিলেন। এই যেই নতুন নিয়মে যাওয়ার কথা যে আমরা বাংলাদেশ সরকারের টাকা দিয়ে টিকা কিনবো, খুব ভালো কথা, কিন্তু বিদেশি টাকায় যখন টিকা কিনতে হয় সেটা একটা নিয়ম হয়ে গেছিল, ইউনিসেফ কিনবে। কিন্তু রেভিনিউ খাত থেকে বলা হলো যে না, রেভিনিউ টাকা খরচ করতে হলে টেন্ডার করতে হবে। সেই টেন্ডার হবে কি হবে না, পরে শেষ মুহূর্তে বিশেষ পারমিশন তারা পেয়েছিলেন অন্তর্বর্তী সরকার। টিকা তারা এনেছেন নির্বাচনের 1-2 মাস আগে, তখন তো ক্যাম্পেইন করার পরিবেশ ছিল না। এখন যে জরুরি টিকাদান চলছে আজ পর্যন্ত, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের কেনা টিকা। কিন্তু টিকা কেনার যে নিয়ম, যেটা একটা জরুরি জিনিস, এই জরুরি জিনিসকে আমরা ইউনিসেফকে দিয়ে কিনবো, রেভিনিউ টাকা সেখানে খরচ হবে, এই বিধি কিন্তু পরিবর্তন হয়নি। বিশেষ ক্ষমতা বলে বাংলাদেশ সরকার এই টাকাটা ছাড় করেছে। শুধু রেভিনিউ টাকায় টিকা কেনার সংকট ছিল না, সংকট ছিল সিরিঞ্জ কেনা, সংকট ছিল যে ট্রাক মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির পয়সায় এই টিকাগুলো পরিবহন করে একটা ফ্রিজার ট্রাকে জেলায় জেলায় পৌঁছানো হতো। ইউএসএআইডির টাকা সব বন্ধ করে দিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পরে। তাহলে ট্রাক তো নিতে পারে না, এই ট্রাকের তেল কেটে দেবে। এই তেল যদি সরকার থেকে দিতে হয় তাহলে টেন্ডার কল করতে হবে। এই ট্রাকের অভাবে যে টিকাটা মজুদ ছিল সেই টিকাটা আপনার জেলায় যাচ্ছে না। যারা পোর্টার, যারা কাঁধে বহন করে এই টিকার বাক্সগুলো তারা পৌঁছে দেয় গ্রামে গ্রামে, তাদের 9 মাস ধরে তাদের মজুরি বন্ধ। এইটাও বিদেশি টাকায় আসতো, সেটা এখন সরকারকে টাকা দিতে হবে। সরকার যদি এরকম একটা ক্যাজুয়াল শ্রমিককে টাকা দেয়, তাহলে বিধি পরিবর্তন করতে হবে। এইগুলো কিন্তু কোনোটাই সমাধান হয়নি। বিশেষ ক্ষমতা বলে সরকার করেছেন, অবশ্যই ভালো কাজ করেছেন। আমি যেটা বলছি বারবার যে এইটাই আমাদের বিধিবদ্ধ করা উচিত যে হেলথ এমার্জেন্সি ঘোষণা করে এমার্জেন্সির সময় এই সমস্ত বিধিবিধান শিথিল থাকবে এবং দুর্নীতিও হবে না, সেটা এখনই ঠিক করা উচিত। নাহলে আবার আরেকটা সংকট হবে, আবার আমরা চোখের সামনে মৃত্যু দেখতে পাবো। যেই রোগের চিকিৎসা বাংলাদেশে আছে সেই রোগ যদি অনেক বেড়ে যায়, আমরা সামাল দিতে পারবো না।
আপনার পরামর্শ নিশ্চয়ই আমরা আশা করি সরকার পর্যন্ত হয়তো চিন্তা ভাবনার পর্যায়ে থাকবে। ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন, যুক্ত হয়েছেন আপনি আমাদের, এবং একই ধন্যবাদ সাথে আপনাকে। আবারও হয়তো কথা হবে। একই সাথে ধন্যবাদ জহিরুল আলম, আপনাকে আবারও নিশ্চয়ই আলোচনা হবে নানান বিষয় নিয়ে। দর্শক, এই ছিল আজকের ৭১ জার্নালে, দেখা হবে আবার।